আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমরা শিখব হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক। ক্লাস 9, 10 বা এসএসসি হিসাব বিজ্ঞান অধ্যায় ২ লেনদেন। যে অধ্যায়টাকে আমরা অনেকেই ভয় পাই। আশা করি আজকে এই ক্লাসটা দেখার পরে যদি মনোযোগ সহকারে দেখেন, ইনশাআল্লাহ আর এই ক্লাসটা আপনাদের কাছে কঠিন মনে হবে না। তারপরেও যদি কোনো জায়গায় কঠিন মনে হয়, বেসিক জিনিসগুলো না বুঝতে পারেন, তাহলে কমেন্ট করবেন। আমি একটা বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বেশি কথা না বলেই সরাসরি অঙ্কে যাই। আমি একটা অঙ্ক এখানে আগে থেকেই লিখে রেখেছি নিজে বানিয়ে। সেটা হলো যে ২০২০ সাল মার্চ ১ নগদ ১,২০,০০০ টাকার আসবাবপত্র এবং ১০,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু। মার্চ ৩ বাকিতে গড়ায় ২০,০০০ টাকার পণ্য। মার্চ ৬ বেতন প্রদান ৫,০০০ টাকা। মার্চ ১১ বাকিতে বিক্রয় ৩০,০০০ টাকার পণ্য। মার্চ ১৫ কমিশন প্রাপ্তি ১,০০০ টাকা। মার্চ ২০ পাওনাদারদের প্রদান ১০,০০০। মার্চ ২৫ দেনাদার হতে প্রাপ্তি ১৫,০০০ টাকা। মার্চ ২৯ ভাড়া প্রদান ৫,০০০ টাকা। এখন প্রশ্ন হলো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। এই প্রশ্নটা এভাবে হতে পারে যে দেখাও যে A = L প্লাস ওই। যাই হোক, আমরা আজকে এই প্রশ্নটার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখা যাক, আমরা ম্যাথটা শুরু করি। তো সাধারণত যখন আমরা এই কলামটা বা ঘরটা করব, তখন সম্পদ এবং দায়ের উপরে শুধু কলাম নিব। তাহলে দেখেন, নগদ এবং মূলধনের ঘরটা কমন থাকবে অলওয়েজ। তারিখের ঘরও তো কমন থাকে, মন্তব্যের ঘর থাকে। আমরা এই অঙ্কটা উদ্বৃত্ত এবং মন্তব্য ছাড়াই করব। এটা দুইভাবে করা যায়, উদ্বৃত্ত দিয়ে এবং উদ্বৃত্ত ছাড়া। তো আমরা আজকে চেষ্টা করব উদ্বৃত্ত ছাড়া করতে। কারণটা আমি আগে বা এরপরে যদি আপনার উদ্বৃত্ত দিয়ে করতে মন চায়, আমি ম্যাথ করিয়ে দিব, ওই পদ্ধতিতেও শেখাবো, কোনো সমস্যা নেই। আজকে আমরা শর্টকাটে ম্যাথটা দেখার চেষ্টা করব এবং এই পদ্ধতি করলেও আপনার ম্যাথ আপনি মার্ক পাবেন, কোনো সমস্যা নেই। তো আমরা শুরু করি। সেটা হলো নগদ মানে সম্পদ এবং দায়ের উপরে আমরা কলাম নিব। তাহলে এখানে নগদের জন্য একটা কলম, আসবাবপত্রের জন্য একটা কলম এবং দায় পাশে ব্যাংক ঋণের জন্য একটা কলম, বাকিতে ক্রয়ের জন্য পাওনাদারের একটা কলম, বাকিতে বিক্রয়ের জন্য দেনাদারের একটা কলম। এইগুলা কলামগুলো আমার লাগবে। আর আয় আর ব্যয়ের জন্য কোনো কলাম নাই। বেতন প্রদান ৫,০০০ টাকা, এটার জন্য নগদ কমবে, মালিকানা সত্ত্ব কমবে। আবার কমিশন প্রাপ্তি নগদ বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে। ভাড়া প্রদান নগদ কমবে, মালিকানা সত্ত্ব কমবে। সুতরাং এটার জন্য এক্সট্রা ঘর দেওয়ার দরকার নেই। যেগুলো বলছি এগুলোর জন্যই দরকার। তো আমরা একটু ঘরটা করার চেষ্টা করি। আপনারা এইভাবেই করবেন। একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা একটা ভিডিও যখন করতে যাই, অনেক পরিশ্রম করি এটার পিছনে। আপনারা যেটা দেখেন ওটা তৈরি করতে আমাদের সময় লাগবে। একটু উৎসাহ দেন। একটু সময় লাগে তো, পরিশ্রম করি, একটু উৎসাহ দেন, দেখবেন আপনাদের জন্য ভালো ভালো আরও ভিডিও বানাবো ইনশাআল্লাহ। এখন রাত বাজে ৩টা, এখন আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সুতরাং একটু সাপোর্ট করেন। আপনাদের জন্য সবসময় আপনাদের পাশে আছি। এই শখটা যেভাবে আমরা করতেছি একটু ফলো করেন। আমি এটাকেও একটা কলাম বানায় ফেলাই। তারপর মাঝখান থেকে একটা এরকম টান দিবেন, খেয়াল করেন। এই আচ্ছা, আমাদের এর পাশে পাইছিলাম যে মূলধনের ঘরটা আর হলো নগদের ঘরটা কলাম মানে কমন থাকে। এ পাশে এটা হলো পাওনাদার, ব্যাংক ঋণ আর মূলধন, যেটা কমন। আর এই পাশে হলো আমরা দেনাদারের জন্য একটা ঘর নিব, বাকিদের বিক্রয়ের জন্য। আর নগদ আসবাবপত্র। আর এখানে সবসময় আমরা জানি এখানে সম্পদ, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। শখ শখ অনেক ওয়েতেই করা যায়, যেটা আপনাদের সহজ মনে হয় আপনারা ওইভাবে করবেন। এরপরে দেখেন, এখানে তো অবশ্যই তারিখ, মানে যেটা আমরা সংক্ষেপে লিখি তাং। এরপরে বলছিলাম এখানে নগদের ঘর তো অবশ্যই হবে, যেহেতু আসবাবপত্র আছে। এই যে আসবাবপত্র, এই জন্য আসবাবপত্রের একটা কলাম হবে। আমি আসবাব লিখলাম সংক্ষেপে, জায়গা স্বল্পতার কারণে। এরপরে বাকিতে বিক্রয়ের জন্য দেনাদারের একটা কলম হবে সম্পদ পাশে, দেনাদার।
আর এ পাশে বাকিতে বিক্রয়ের জন্য পাওনাদারের একটা কলাম হবে তার পাশে। মানে কয়টা কলাম হবে এটা অঙ্ক শুরু করার আগেই আমরা বুঝে ফেলবো ইনশাল্লাহ। তারপরে এখানে যেহেতু ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, তো ব্যাংক ঋণের একটা কলাম হবে তার পাশে। আর এটা মূলধন, মূলধনের কলামটা আর নগদের কলাম এটা সব সময় কমন থাকবে। আশা করি সবাই বুঝতে পারতেছেন। তো আমাদের প্রথমে অঙ্কটা ছিল হলো 1,00,000 টাকার নগদ এবং 20,000 টাকার আসবাবপত্র ও 10,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে শুরু করা হলো। তখন শুরুতেই প্রথমে আমরা সাল লিখব। সাল কত? 2020 সাল, তাই না? 2020 সাল মার্চ 1। এখন দেখেন এখানে নগদ 1,00,000 টাকা, 20,000 টাকার আসবাবপত্র এবং 10,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে। এখন নগদের ঘরে অঙ্ক দুইভাবে করা যায়। আপনি ব্যাংকের একটা কলাম এই পাশে দিতে পারতেন চাইলে, অথবা এটা এইভাবে করা যায়, দেখেন ভালো লাগে কিনা। 1,00,000 টাকা নগদ ছিল, আবার ব্যাংক থেকে আমরা 10,000 টাকা ঋণ নিয়েছি। তাহলে এখন আমার কাছে কত টাকা আছে? 1,10,000 টাকা আছে না? মানে ব্যাংক ঋণ নিলে কিন্তু আমার একদিকে সম্পদ বাড়ে, অন্যদিকে দায় বাড়ে। ঠিক আছে? সুতরাং ধরেন আপনার ঘরে 1,00,000 টাকা ছিল, এখন 10,000 টাকা আপনি এক্সট্রা আরও লোন নিছেন ব্যাংক থেকে, তাহলে এখন 1,10,000 আছে না ঘরে? সুতরাং নগদের ঘরে আপনি বসাবেন হলো ওই ঋণের 10,000 টাকা ইনক্লুড করে 1,10,000। আর আসবাবপত্র কত ছিল? আসবাবপত্র ছিল 20,000 টাকা। তো সেই 20,000 টাকা আসবাবপত্রের ঘরে বসাইলাম। আর ব্যাংক থেকে ঋণ নিলে 10,000 টাকা যেহেতু ঋণ নিছি, দায়ও বাড়বে এবং নগদও বাড়বে। তো 10,000 টাকা আমি ঋণের ঘরে বসাইলাম। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা মিলাইতে পারে না পাই, সেটা হচ্ছে যে এখানে যে আটকায় যায়। এখানে ওরা চিন্তা করে যে 1,00,000 টাকার ঋণ নিছিলাম, 1,10,000 আর 20 দুইটা যোগ করে 1,30,000 বানায় ফেলায়, তো দুই পাশে তো মিলে না। তো এটা করবেন না। দেখেন এখানে 1,10,000 টাকার মধ্যে কিন্তু 10,000 টাকা ঋণ আছে, যেটা কিন্তু মালিক দেয় নাই। মূলধনের ঘরে ওই জিনিসটাই যাবে যেগুলো মালিক দিছে। একটা ব্যবসার সাথে 3টা পক্ষ জড়িত, একটা মালিক, ব্যবসা প্রতিষ্ঠান নিজে একটা পক্ষ, মানে দুইটা আলাদা জিনিস। ব্যবসা এবং মালিক কিন্তু আলাদা, এক ধরলে চলবে না। আরেকটা হলো থার্ড পার্টি, মানে যারা লোন টোন দেয়, ব্যাংক মানে পাওনাদার ঋণ টিন দেয়। যেমন ওই ব্যাংক ঋণ যে 10,000 টাকা নিচ্ছে, ওরা কিন্তু থার্ড পার্টি, এরা মালিক দেয়নি। সুতরাং মূলধনের ঘরে গেলে পরে আপনি কিন্তু এই 10,000 টাকা, মানে এই যে ব্যাংক লোনের যে 10,000 টাকা 1,00,000-এর মধ্যে 1,10,000 মানে 1,10,000-এর মধ্যে তো 10,000 টাকা ঋণের টাকা আছে, এটা কিন্তু ধরবেন না। মানে কি, মূলধনের ঘরে লিখলে এখানে 1,00,000 চিন্তা করবেন আর 20, তাহলে 1,20,000 টাকা, কারণ নগদ টাকা 1,00,000 দিছে মালিক আর 20,000 টাকা, সুতরাং এটাই তার মূলধন বাড়াইছে। তো এখানে 1,20,000 বসাবেন। এখন চিন্তা করেন 1,20,000 আর 10, 1,30,000, এখানেও কিন্তু 1,30,000 মিলে গেছে। আশা করি এরপর আর ভুল হবে না। একটু ধৈর্য ধরে দেখেন, একটু সাপোর্ট করেন, আমরা যাতে একটু উৎসাহ পাই। আজ প্রায় 12 বছর ধরে ম্যাথ করাই, তো উৎসাহ পাই না বলে করানো হয় না। আজকে একটু ধরলাম, দেখি আপনাদের সহায়তা পাই কিনা। তারপরে মার্চ 1 গেল, এরপরে মার্চ 2। মার্চ 2তে যে ঘটনাটা ঘটছিল, বাকিতে ক্রয়। ঠিক আছে? মার্চ 2 দেখেন, বাকিতে যখন আমরা ক্রয় করব, তখন আমার কিন্তু পাওনাদার বাড়বে, কারণ বাকিতে ক্রয় করলেই পাওনাদার বাড়ে। আর ক্রয়টা যেহেতু ব্যয়, এই জন্য মালিকানা সত্ত্ব কমবে। তো বাকিতে ক্রয় 20,000 টাকার পণ্য, এটা পাওনাদার বাড়বে, কারণ বাকিতে ক্রয় করলে দায় বাড়ে। অন্যদিকে মালিকানা সত্ত্ব বা মূলধন কমবে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করবে, স্যার মূলধন কিভাবে কমে? দেখেন, মূলধনের মধ্যে 4টা জিনিস যায়। মূলধন বা মালিকানা সত্ত্ব যেটাই বলি, মালিকানা সত্ত্বের মধ্যে 4টা জিনিস যায়। সেটা হলো মূলধন নিজে, মূলধন দিলে মালিকানা সত্ত্ব বাড়ে, আয় হইলে মালিকানা সত্ত্ব বাড়ে, আর ব্যয় আর উত্তোলন, নিচে লিখতেছি, উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে। বুঝতে পারছেন? মূলধন যখন দেই তখন কিন্তু মালিকানা সত্ত্ব বাড়ে, আয় হইলে বাড়ে, ব্যয় হইলে কমে, আর উত্তোলন করলে কমে। মূলধনের সাথে 4টা জিনিস যায়, 4টা উপাদান, মানে মালিকানা সত্ত্বের করে। তো যেহেতু ক্রয়টা করছি, এখন অনেকে বলবে, স্যার নগদ টাকাই তো দেই নাই, কীভাবে
এই মালিকানা সত্ত্ব কমাবো। হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তির নীতি অনুযায়ী আয় সেটা নগদে হোক, ব্যয় সেটা বাকিতে হোক বা নগদে হোক, আমাদের আয় ব্যয় হিসাবে এটা ধরে যেতে হবে। তো আমরা 20,000 টাকার পণ্য ক্রয় করছিলাম বাকিতে, এজন্য আমাদের পাওনাদার বাড়ছে, দায় বাড়ছে, অন্যদিকে মালিকানা সত্ত্ব যেহেতু ব্যয় হলে যেহেতু মালিকানা সত্ত্ব কমে, এই জন্য এটা কিন্তু কমাই দিছি। আশা করি এখানে কারো সমস্যা হবে না। ঠিক আছে, তারপর সমস্যা হলে আবার আমাকে কমেন্ট করতে পারেন, উৎসাহ করতে পারেন। আর আপনারা সাপোর্ট না করলে আর ভিডিও বানাবো না, সমস্যা নেই। আমি দিতে পারবো আপনাদের অনেক কিছু, ফ্রিতে পড়াইতে পারবো, কিন্তু আপনাদের সাপোর্ট না পারলে তো আমি পড়াইতে পারবো না, তাই না? সাপোর্ট করতে হবে। এরপর মার্চ 6 তারিখ বেতন প্রদান 5,000 টাকা। ঠিক আছে, তো মার্চ 6 তারিখটাকে এখানে লিখবো, এই যে এই পাশে তারিখটা লিখছি। তারপরে বলছে বেতন প্রদান। তো বেতন যখন প্রদান করলাম 5,000 টাকা, তখন কিন্তু আমার নগদ টাকা কমবে। বেতন প্রদান করলে নগদ টাকা কমে না? কমবে। আবার অন্যদিকে এখানে মূলধনও কমবে, খেয়াল করেন। ঠিক আছে, কারণ ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, আমি এখানে লিখে দিচ্ছি ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে। তো এটা গেল। এরপরে আর কি আছে দেখি, বাকিতে বিক্রয় করলে কিন্তু দেনাদার বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। আমরা হয়তো বা জানি, মানে আমি বাকিতে বিক্রি করলে তো আমি তার কাছে টাকা পাবো, তাই না? তো এই টাকাটা দেনাদারে করে যাবে, আর বিক্রয় যেহেতু আয়, সেই জন্য আমাদের মালিকানা সত্ত্ব বাড়বে বা মূলধনের ঘরে বাড়বে। তো আগে আমরা তারিখটা লিখি, বাকিতে বিক্রয় 11 তারিখ। তো 11 তারিখ লিখলাম আমরা। বাকিতে বিক্রয় 30,000 টাকা। এটা আমরা দেনাদারে ঘরে বাড়াবো কিন্তু 30,000 টাকা। আবার অন্যদিকে যেহেতু এটা আয় হইলে কিন্তু মালিকানা সত্ত্ব বাড়ে, আমি বলছি। এই যে আয় হইলে মালিকানা সত্ত্ব বাড়বে আর মূলধন দিলে। ঠিক আছে, আচ্ছা। এরপর লেখা আছে কমিশন প্রাপ্তি। ঠিক আছে, এর পরের তারিখে লেখা আছে কমিশন প্রাপ্তি। এটা আমাদের নগদ বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে। কমিশন প্রাপ্তি মানে কি? টাকাই তো পাইছি নাকি, না অন্য কিছু? তো কমিশন প্রাপ্তি, এই যে 15 তারিখ লিখলাম। কমিশন প্রাপ্তি আসছিল 1,000 টাকা। তো নগদে 1,000 টাকা বাড়বে, আর যেহেতু এটা আয় হলে তো মালিকানা সত্ত্ব বাড়ে, সুতরাং আমাদের ইও বাড়বে, মানে মূলধন বা মালিকানা সত্ত্ব বাড়বে। দেখলাম। পরের তারিখে আমাদের বলা হয়েছে পাওনাদারকে পরিশোধ বা প্রদান 20 তারিখ। তো আমরা এটা কি করব, পাওনাদারকে পরিশোধ করে দিব ইজিলি। পাওনাদারকে পরিশোধ করলে দায় কমবে আর নগদ টাকা কমবে। তাহলে 20 তারিখ দেখেন, পাওনাদারকে পরিশোধ করছি, তাহলে আপনার কাছে কেউ টাকা পায়, তারা যদি আপনি টাকা দিয়ে দেন, আপনার কাছ থেকে নগদ টাকা কমবে না? এটা সিম্পল বিষয় না? তাহলে পাওনাদারকে দিছি 10,000 টাকা, তার নগদ 10,000 কমে গেছে। আবার উনি পায় তো 20,000 টাকা আপনার কাছে, তো আপনি 10,000 দিয়ে দিচ্ছেন, উনি কি এখন আর 20,000 পায় আপনার কাছে? এখন তো 10,000 টাকা আরও কম পাইবে না? তো 10,000 টাকা উনি মাইনাস করতে হবে না, এখন উনি আর 10,000 টাকা পায়। ওকে, তো পাওনাদারও কমবে, মানে দায়ও কমবে, নগদও কমবে, সম্পদ কমতেছে, দায়ও কমতেছে। ঠিক আছে, তারপরে দেখি বলছে দেনাদার হতে প্রাপ্তি। 25 তারিখ বলছে দেনাদার হতে প্রাপ্তি, মানে দেনাদারের কাছ থেকে টাকা পাইছি। ঠিক আছে, তো দেনাদারের কাছ থেকে যদি পাই, তাহলে আমাদের অবশ্যই নগদ বাড়বে, মানে একজনের কাছে টাকা আমি পাইতাম, সেটা সে আমাকে দিয়ে দিছে। তো 25 তারিখ 15,000 টাকা আমার দেনাদারের কাছ থেকে আমি পাইছি। তো 15,000 টাকা আমি নগদের ঘরে লিখব। অন্যদিকে যেহেতু আমি তার কাছ থেকে পাইতাম, সে অলরেডি আমাকে 15,000 টাকা পে করছে, তাহলে তার মানে 15,000 টাকা তো এখন তার কাছ থেকে কমবে, মানে সম্পদ একদিকে বাড়ে একদিকে কমে। এরপর 29 তারিখ বলছে ভাড়া প্রদান। ঠিক আছে, ভাড়া প্রদান 29 তারিখ 5,000 টাকা ভাড়া প্রদান করছি, ব্যয় হয়েছে এই জন্য নগদ কমবে। অন্যদিকে মালিকানা সত্ত্বেও কি কমবে, মালিকানা সত্ত্বেও কিন্তু কমছে। এখন আমরা আমাদের অঙ্ক করা শেষ, এবার আমরা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেটর দিয়ে আপনারা অবশ্যই করবেন। ঠিক আছে, মুখে করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, যারা অনেক দিন পারে করতে তারা ইজিলি করতে পারে, সমস্যা নেই। তো আমরা সবগুলো ছকের অ্যামাউন্টগুলো লিখে নিব আগে।
দেখেন এখানে ছিল প্রথমে 1,10,000, 1,10,000 থেকে 5,000 মাইনাস গেলে 1,05,000 থাকে, 1,05,000 সাথে 1,000 যোগ করলে 1,06,000, 6 থেকে 10,000 চলে গেলে থাকে 96,000, 1,06,000 থেকে 10,000 চলে গেলে 96,000, এর সাথে 15,000 যোগ করলে হয় 1,11,000 বোধ হয়, আপনার একটু ক্যালকুলেটার করে নেবেন। 1,11,000 আর এ থেকে 5,000 চলে গেলে 1,06,000 থাকে এখানে। নগদের ঘরে থাকে 1,06,000। আমি মুখে মুখে করতেছি, ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 20,000-এ 20,000 নামাই দিলাম, 15,000 থেকে 15,000 মানে 15,000 ছিল, 30,000 ছিল, 30,000 থেকে 15,000 চলে গেলে 15,000 থাকে। এরপর 20 থেকে 10,000 যদি মাইনাস করি থাকে 10,000। এরপর এখানে 10,000-এর 10,000 বসাই দিলাম। এরপরে এই ঘরটা দেখব, 1,20,000 থেকে 20,000 চলে গেছে, তারপরে থাকে 1,00,000। 1,00,000 থেকে যদি 5,000 মাইনাস করি থাকে 95,000, 95,000-এর সাথে 30 যোগ করলে হয় 1,25,000 বোধ হয়, 1,25,000 আর 1,000 যোগ করলে হয় 1,26,000, 1,26,000 থেকে 5,000 চলে গেলে থাকে 1,21,000। ঠিক আছে? এরপরে আমাদের যেটা করতে হবে, এটা সম্পদ পাশ, এটা দায় পাশ। ঠিক আছে, এটা দায় পাশ। এখন সম্পদ পাশটা যোগ করে আমরা দেখব যে এইখানের যে অ্যামাউন্টগুলা, এই তিনটা অ্যামাউন্ট মিলায় যে যোগ করে যেটা আসছে সেটা যদি দায় পাশেও আসে তাহলে অঙ্ক হয়েছে, আর যদি না আসে তাহলে হয় নাই। তাহলে 1,06,000-এর সাথে 20 যোগ করলে হয় 1,26,000, 1,26,000 আর 15, 1,41,000। তাই এই পাশে আসছে 1,41,000।